নমস্কার, শুভ জন্মদিন। ডিডি বাংলার 50 বছরের জন্মদিনে সবাইকে স্বাগত। আজকে আমার ছোট্ট ছোট্ট দুটো কথা বলতে ইচ্ছে করছে। এক হচ্ছে, যখন সকাল সকাল অনুষ্ঠানটা শুরু হলো তখন শাশ্বতীদি অ্যাঙ্কারিং করতেন রেগুলার। আর এত সহজ ও সরল একটা সাবলীল বলা, আমি যখন একদিন দেখা হলো জিজ্ঞেস বললাম আর কি, যে শাশ্বতীদি কি ভালো লাগছে গো শুনতে। বলে যে আর বলিস না, সকালে উঠে আসি, যেটুকু মনে আসে সেটুকু বলে দিই আর কি। তো যেটা মনে আসে সেটা বলে দিই, যে এত সুন্দর ছিল, এবং সেটা আমিও যেমন জানি আপনারাও সেরকম জানেন। আর একটা ছোট্ট ঘটনা, আমি জানি না চৈতালিদি তোমার মনে আছে কিনা, রানীচন্দ্রের একটা লেখা তুমি পড়েছিলে, আর সেটা এডিটিং এর সময় আমি খানিকটা বাদ দিয়ে দিয়েছিলাম। আসলে সাপ্তাহিকই করতাম আমি, তখন সাপ্তাহিকীতেই ওটা হয়েছিল। তো বলেছিলেন চৈতালিদি, তো ওর পরেই না দিল্লি কেটে নিত। তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব, সেই সপ্তাহে ক্লিপিংস অনেক ছিল, তো এইসব অ্যাডজাস্ট করতে গিয়ে লেখাটা খানিকটা, পড়াটা খানিকটা আমি কেটে দিয়েছিলাম। তো বকুনি খুব খেয়েছিলাম চৈতালিদির থেকে। আর আমি তো আজকে মনে করি যে আমি খুব অন্যায় করেছিলাম, কারণ রানীচন্দ্রের অত সুন্দর লেখা আর চৈতালিদির মুখে বলা, দুটোর থেকেই আমি দর্শকদের বঞ্চিত করেছিলাম। আজকে আমার অনুষ্ঠানে এই দুই কন্যা। নমস্কার। ক্যামেরার সামনে নমস্কারটা বললেই আমার তারপরে কি বলতে ইচ্ছে করে বলুন তো? নমস্কার, দূরদর্শন কেন্দ্র কলকাতা, আমাদের অধিবেশন প্রচারিত হচ্ছে ব্যান্ড এক চ্যানেল 4-এ। না, আজকে তো দূরদর্শনের পর্দার সামনে বসিনি, ক্যামেরার সামনে বসিনি, আমার অনেক দিনের সহকর্মী বন্ধু, বয়সে ছোট, জলি, ওর পডকাস্টে এসে বসেছি। দর্শক আমাকে দেখেছেন 75 সালের 15ই অগস্ট, 9th অগস্ট শুরু হয়েছিল, তারপরে 15th অগস্ট একটা লাইভ নাচের প্রোগ্রামে আমি সংযোজনা করেছিলাম, উপস্থাপনা করেছিলাম। বিষয়টা আমার নিজের, কারণ আমি নাচের জগতেরই মেয়ে, এবং মণিপুরি নাচের একটা অনুষ্ঠান হয়েছিল সেটা, এবং আমাদের রাধা স্টুডিও যেটা ছোট্ট ফ্লোর, আপনারা ভাবতেও পারবেন না ওই ফ্লোরে কত দুর্দান্ত সব অসাধারণ সব অনুষ্ঠান হয়েছে। সেই ফ্লোরের একদিকে নিউজ রিডার বসেছেন, অ্যানাউন্সার ডেস্ক, অ্যানাউন্সারদের কোনো টেবিল ছিল না, তারা একটা প্ল্যাটফর্মের মধ্যে বসতো, একটা উঁচু প্ল্যাটফর্মের মধ্যে, এবং তাদের একটা জাস্ট কাঠের একটা স্ট্যান্ড দেওয়া হতো। চিরকালই আমরা তাই সেভাবে বসেছি। যাই হোক, সেই রকম ভাবে অ্যানাউন্সার বসেছেন, নাচের প্রোগ্রামে পূর্ণিমা ঘোষ, জিতেন্দ্র সিং নাচছেন, আর তারই এক পাশে একটা ছোট্ট জায়গায় আলো করা হয়েছে, আমি উপস্থাপনা করব। এই মানুষ প্রথম আমায় দেখলেন, কিন্তু আমার ক্যামেরার সামনে আসা কিন্তু সেদিন প্রথম নয়, তারও অনেক আগে 14ই জুলাই 75 আমি প্রথম ওই 3 ক্যামেরা সেট আপ, যেটা আমাদের ছোট ফ্লোরের মধ্যে 3টে বড় বড় ক্যামেরা, তার সামনে বসে অনুষ্ঠান করেছি। সেটা রবীন্দ্রনাথের বর্ষার গান, নীলিমা সেন গেয়েছিলেন। সেদিন একটা মজা হয়েছিল, সেটা হচ্ছে যে অনুষ্ঠানটা মানে মিউজিক সেকশনের যিনি প্রধান ছিলেন, ইন্দ্রাণী রায়, ইন্দ্রাণীদি বললেন যে এক্ষুনি তোমাকে বললাম বিষয়টা, এক্ষুনি তুমি লিখে ফেললে? আমি বললাম হ্যাঁ। মানে ভাষাটা আমার আসে, ওরম ভাবে বলিনি যে ভাষাটা আমি পারি লিখতে বা বলতে, বা আমার ওটার মধ্যে একটা কি বলবো, নিজস্বতা আছে, আমি বলতে পারি, যেরকম লিখতেও পারি। তো যাই হোক, সেসব কিছু বলিনি, আমি বললাম হ্যাঁ হ্যাঁ লেখা হয়ে গেছে। উনি ভীষণ খুশি হলেন, এবং তারপরে বললেন যে এরকম চট করে যে না বিষয়, কারণ আমি তো বিষয় আগে জানতাম না, আমাকে যখন বলা হয়েছে কি কি অনুষ্ঠানে মানে যেতে হবে, শুনেছিলাম শান্তিনিকেতন থেকে কেউ আসছেন, আমার চেনা চেনা লোকেরা শর্মির সাথে এই কথা বলেছিল। তো সেটা শুনে আমি একটা বাটিকের শাড়ি পরে চলে গিয়েছিলাম। এই কথাটা, গল্পটা সবাইকে করি, কিন্তু করতে ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে, আমাদের একটা কাঠচাপা গাছ ছিল রাধা স্টুডিওতে, সেই কাঠচাপা গাছের ফুল তলায় পড়ে থাকতো, সে ফুল কুড়িয়ে নিয়ে গেলাম মেকআপ রুমে, যেরকম আমি সবসময় ফুল লাগাই আপনারা জানেন, ফুল সাজবার সময় ফুলটা লাগিয়ে নিয়ে বসে গেলাম। আর কি জানি কেন
আমার কোনো স্টেজ ফ্রাইট ছিল না বলেও সেদিনও কোনো অসুবিধা হয়নি বলতে। প্রথমে একটু অন্য একটা নতুন জায়গায় এসেছি, সেটার যে একটা অস্বস্তি থাকে সেটা খানিকক্ষণের জন্য ছিল, কিন্তু আমার যেটা হয় টেলিলাইটটা অন হয়ে না আমার খুব বলতে ইচ্ছে করে। আসলে ক্যামেরা আমার সবচেয়ে বড় বন্ধু, আমি বোধহয় সবচেয়ে বেশি কথা বলেছি ক্যামেরার সঙ্গে। যাই হোক, দূরদর্শনের কথা বলি, হ্যাঁ দূরদর্শনের কথা বললে ক্যামেরার কথাই বলতে হয়। সেটা হচ্ছে তার মধ্যে ফ্লোর ম্যানেজার, তারপরে যারা ক্যামেরা পার্সন তাদের সবার সঙ্গে আলাপ হয়ে গেল। তো তারপরে মিস্টার গার্গ আমাদের যিনি এএসডি ছিলেন এবং যিনি ডিরেক্টর ছিলেন মীরা মজুমদার, সবারই ইচ্ছে ছিল যে আমি তখনই জয়েন করি অ্যানাউন্সার হিসেবে, কিন্তু আমার গ্রাজুয়েশনের রেজাল্ট বেরোতে ওই বছরেরই অক্টোবর হয়েছিল। তো তাই জন্য আমি অক্টোবরের পরে জয়েন করেছি, যদিও তখন আমরা ক্যাজুয়াল স্টাফ ছিলাম। আর সেটাই ভালো হয়েছিল, কারণ আমি কাজ করতে করতেই পড়াশোনা শেষ করেছি, মানে এমএ কমপ্লিট করেছি পুরোটাই কাজ করতে করতে। তারপরে 79-এ এসে আমরা পার্মানেন্ট হলাম। তখন আবার ভীষণ মানে ওই সরকারি নিয়মের 10টা 5টা ডিউটি বলা যায়, তারপর তো ট্রান্সমিশন আছে, অ্যানাউন্সমেন্ট লিখে দেখাতে হতো। তো অ্যানাউন্সমেন্ট লিখে দেখাতে গিয়ে উনি বললেন যে না না এটা কি লিখেছো বলে, উনি যেরকম ভাবে রেডিওতে তখন হতো সঙ্গীত পরিবেশন করছেন এরকম বলা হতো। তো আমি বোঝাতে পারলাম না যে আমি তো একজনের বাড়ির মধ্যে ঢুকছি, একটা তাদের বৈঠকখানায় ঢুকছি, আমি তাদের মতো করে কথা বলবো, এটা আমার মনে হয়েছিল আর কি। তো উনি সই করে দিলেন সঙ্গীত পরিবেশন বললে, কিন্তু আমি ওখানে যখন বসলাম তখন আমি বললাম গান গেয়ে শোনাচ্ছেন, হেসে হেসে বললাম গান গেয়ে শোনাচ্ছেন। আর সেইটাতে কি হলো, ওই আস্তে আস্তে করে একটা টেলিভিশনের ভাষা তৈরি হলো, যে ভাষাটাকে আমরা পরবর্তীকালে বলি যে মান্য চলিত ভাষা, যে ভাষা আমরা কথা বলি তার মধ্যে একটা মান্যতা থাকবে, অথচ সেটা চলিত ভাষা হবে যে ভাষায় আমরা কথা বলি। এইভাবেই কিন্তু টেলিভিশনের ভাষা সৃষ্টি হয়েছে। তার জন্য অনেকখানি বলবো আমাদের অবদান আছে। আমি আর শাশ্বতী সেটা বলতাম এবং আরো যারা ছিলেন তারাও বলতেন, কিন্তু তার পেছনে যার অবদান আছে তিনি পঙ্কজ সাহা। তারপরে বড় বড় মানুষদের সান্নিধ্য পেয়েছি বলবো, কারণ আমরা যেহেতু ওই মেকআপ রুম ফ্লোর ওর কাছাকাছি থাকতাম, তাই জন্য যেমন ভাবে সৌম্য মিত্র, দেবব্রত বিশ্বাস, কার কথা বলবো, সাহিত্যিকদের মধ্যে বড় বড় সাহিত্যিকরা সবাই আসতেন, কবি সাহিত্যিকেরা আসতেন, তাদের সঙ্গে কথা বলার সুযোগ। সবিতাব্রত দত্ত একবার বললেন, হঠাৎ করে আমাকে বললেন ছোট খুকি, ছোট খুকি বলে ডাকলেন। আমি খুব অবাক হয়ে বললাম হ্যাঁ আমাদের বাড়িতে তো ওই শাশ্বতীকে বড় খুকি আর তোমাকে ছোট খুকি বলা হয়, একদম নিজস্ব সব নাম তৈরি হয়েছিল। আসলে আমরা ঘরের মেয়ে হয়ে গিয়েছিলাম, তো ওই ওই আত্মিক যোগটা যেন তাদের সঙ্গে আছে, যেহেতু তাদের ঘরে ঘরে আমরা প্রবেশ করেছি, প্রত্যেকদিন সন্ধেবেলা তাদের বৈঠকখানায় ঢুকেছি এরকম। তো আমি রাধা স্টুডিও থেকে একটু চলে যাচ্ছি নতুন বাড়িতে, কারণ রাধা স্টুডিওর অনেক গল্প আছে। বলতে গেলে ওই একটা বই লিখেছি, আপনারা সবাই পড়ে নেবেন, কেয়ার অফ দূরদর্শন বলে, সেটা সপ্তর্ষি প্রকাশনের বই। তো সেই কেয়ার অফ দূরদর্শন আমি একেবারে বিস্তারিত ভাবে যতটা লিখতে পারি লিখেছি, এখানে অল্প স্বল্প বলছি। এখন চলে যাচ্ছি আমরা 1 জুলাই 86 সাল, দূরদর্শন ভবন উদ্বোধন হবে, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আসবেন, একেবারে সাজো সাজো রব চারিদিকে। প্রথম ঘোষণা সারা ভারতবর্ষ দেখছেন সেটা আমি করেছিলাম, ওই আমাদের বড় ফ্লোরে দাঁড়িয়ে। রাজীব গান্ধী চলে যাবেন হচ্ছে রবীন্দ্র সদনে, সেখানে আবার একটা অনুষ্ঠান হবে, সেখান থেকে শাশ্বতী অ্যানাউন্সমেন্ট করবে। তো এইখানে প্রথমে বাইরে প্রদীপ জ্বালিয়ে আবার ভেতরে স্টুডিওতেও একটা অনুষ্ঠান ছোট মতো হবে। ওখান থেকে ছোট অনুষ্ঠান বলতে ক্যালকাটা ইউথ কোয়ার গান গাইবেন, যেটা আমাদের 9th অগস্ট 75 হয়েছিল, সেই রুমা ঠাকুরতার পরিচালনায় সেই অনুষ্ঠান সেরকম ভাবেই আবার এখানেও উদ্বোধনী সঙ্গীত হবে। তো উদ্বোধনী সঙ্গীত হলে তার আগে প্রধানমন্ত্রী আসছেন, এমন সৌম্যকান্তি চেহারা, আমি এমনিতেই আমি মুগ্ধ ছিলাম, সামনে দেখে আরো মুগ্ধ হয়ে গেলাম। আর কি আশ্চর্য, উনি এসে আমাদের নমস্কার, মানে আমরা প্রতি নমস্কার মানে আমি বরং প্রতি নমস্কার করবো তা না, উনি আগে করলেন। আমার পাশে রাগিনী বলে একটি মেয়ে ছিল, সে দিল্লি থেকে এসেছিল অ্যানাউন্সমেন্ট করতে, হিন্দি অ্যানাউন্সমেন্ট করতে। তো আমাদের দিকে তাকে
এরকম নিচু হয়ে নমস্কার করলেন। এটাই হচ্ছে কি বলুন তো, মানে ওই মানটা বোঝা যায়। কয়েকজন পছন্দের মানুষের কথা বলি, পছন্দ অনেক মানুষই, কিন্তু যাদের সঙ্গে খুব কাছাকাছি এসেছি এবং সেটা দূরদর্শনেরই সূত্রে। হেমন্ত মুখোপাধ্যায় অনেকবার আসতেন অনুষ্ঠানে এবং প্রত্যেকবারই আমি গিয়ে প্রণাম করতাম, কারণ আমার খুব শ্রদ্ধার মানুষ। এইরকম সুন্দর ব্যবহার, এরকম মার্জিত সৌম্যকান্তি মানুষ আমি খুব কম দেখেছি। শক্তি চট্টোপাধ্যায়, শক্তিদা তো পঙ্কজার কাছে রাধা স্টুডিওতে অনেকবার অনুষ্ঠান করতে আসছেন, কিন্তু আমি বলবো বড় স্টুডিওর একটা গল্প। আচ্ছা, হেমন্তদা বা শক্তি চট্টোপাধ্যায়, এদের সঙ্গে আমার দূরদর্শন ছাড়াও একটা সম্পর্ক ছিল, তার কারণ এরা সকলেই আমার শ্বশুর মশাইয়ের বন্ধু, হরিসাধন দাশগুপ্তর বন্ধু। সেই জন্য হেমন্তদা এবং শক্তিদা দুজন পরপর নাম বললাম, কারণ এরা দুজনেই আমায় বৌমা বলতেন। উপরতলায় আমি খবর পেলাম যে শক্তিদা এসছেন, তাই জন্য আমি নেমে এসেছি এবং যখন আমি করিডোর দিয়ে যাচ্ছি তখন খুব জোরালো গলায় গান শুনছি, বধূ তোমায় করবো রাজা তরু তলে। হ্যাঁ, তা বুঝতে পারলাম ও একেবারেই ওরকম নেশাগ্রস্ত হয়ে আছেন, তাই জন্য এত জোরে জোরে মেকআপ রুমে বসে গান গাইছেন। তো আমি প্রথমে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছি মেকআপ রুমে, দেখতে পাননি, আর গান গেয়ে যাচ্ছেন। আমি কাছে গেলাম, গিয়ে শক্তিদা বলে ডাকতেই বললেন, ও মানে ঘোরটা তখন কেটে গেছে। শক্তিদা দুবার ডাকতে ও করে উঠলেন আর বললেন, আমি তো মধুকে ডাকছিলাম, বৌমা কি করে চলে এলো? আমি বললাম, হ্যাঁ বৌমা এসেছে, কারণ একটুখানি পাস করে ভেতরে যেতে হবে, শুরু হয়ে যাবে তো অনুষ্ঠান এক্ষুনি। আচ্ছা, কতটা আমাকে স্নেহ করতেন বলে ওই মুহূর্তে ঠিকঠাক আবার ঠিক ঠিক হয়ে গেলেন আর কি। দুজনের কথা তো বললাম। আচ্ছা, সবাই সব জায়গায় বলি, দেবব্রত বিষয়ের কথা একটু বলে নি, কারণ আমার কাছে রবীন্দ্রনাথের গান আর দেবব্রত বিশ্বাস প্রায় একই। ওকে একটা যেটা পড়েছিলেন, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ, তখন আমাদের কালার কি একদম সাদা ফাটফাটে জিনিস পরা যায় না, একটু রঙিন পড়তে হয়, একটা গেরুয়া বোধহয় কিছু পড়তে বলা হয়েছিল পাঞ্জাবি, সেটাতে একটু রাগ করছিলেন, আমি মেকআপ রুমে দেখলাম, কারণ আমাদের তখন মেকআপ রুম আর ওয়ার্ড্রোব সেকশন একই, মানে একটা গলির মধ্যে ছিল বলা যায়, তো সেটা কোনো ঘর ছিল না আমাদের। তো সেখানে আমি দেখেছি, কিন্তু কথা বলবার তো অত সাহস হয়নি, কারণ তখন একটু রাগারাগি চলছে বলে। তারপরে আমি আমাদের ফ্লোর ম্যানেজার ছিলেন ধ্রুবতাকে বলেছি, ধ্রুবতাকে বলেছি, আমি আজকে সামনে থেকে গান শুনবো, আমাকে প্লিজ অ্যালাউ করো ভেতরে। তো আমি একটা, না তোমাকে দেখতে পেলে যদি, আমি তখন তবে রোগা ছিলাম, আমি লাইটিং স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে গেছি, আমাকে দেখতে পাননি। তো কিন্তু যখন হারমোনিয়ামটা ধরে বসলেন আর ডাকবো না এমন করে বাইরে থেকে ডাকবো না গাইলেন, তখন কোথায় না কোথায় কি হেসে হেসে সুন্দর করে গাইছেন, সেই রেকর্ডিং গুলো এখনো আছে, মাঝে মাঝে দেখা যায়। আচ্ছা, তৃপ্তি মিত্রর কথা বলি। তৃপ্তি মিত্র এসছেন, সেটাই তার শেষ অভিনয়, সরীসৃপ। ওই আরেকজন মানুষ, কি যে সহজ স্বাভাবিক বলে বোঝানো যাবে না, একেবারে যেন বাড়ির মানে একজন মা কথা বলছেন সেরকম। নিজে কিন্তু খুব অসুস্থ, কিন্তু আমি কেমন আছি, আমার শরীর কেমন আছে, আমার বাড়ির পরিবারের সবাই কেমন আছে, সেই সব খবর নিয়েছেন। নিজে কিন্তু হুইল চেয়ার বাউন্ড, নড়তে পারে না, তারপরে যখন সে অভিনয়টা করতে গেলেন তখন কে বলবে যে নড়তে চড়তেও তার কষ্ট হয়। বসন্ত দার কথা বলতে হয়, বসন্ত চৌধুরী, তিনি না থাকলে বোধহয় আমার দূরদর্শনের পার্মানেন্ট চাকরিটা হতো না, কারণ সেই সময় তিনি ওই কমিটিতে ছিলেন। আমি সবকটা পরীক্ষাতেই প্রথম হওয়া সত্ত্বেও ভাইবার সময় আমাকে একটুখানি নাজেহাল করার, আমি বলতেই পারি এখন, নাজেহাল করার চেষ্টা হয়েছিল, কিন্তু এবং সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও আমাকে মেরাদি জিজ্ঞেস করলেন, এখন কিন্তু ওই ক্যাজুয়াল কন্ট্রাক্ট নয়, 10টা 5টা অফিস, তোমার সবে বিয়ে হয়েছে, তুমি পারবে?
তো আমি না একটু চুপ করে, মানে এটার তো কোনো উত্তর দেওয়া যাবে না। চাকরি করতে যখন এসছি তো করবই। তো আমার আগেই বসন্তদা বললেন, মীরা তুমি কাকে বলছো? যারা সিনেমা নিয়ে খায় বসে ওঠে তাদের বাড়িতেও গিয়ে পড়েছে, এবং সেখানে এসব কোনো ব্যাপারই নয়। আরেকজনের কথা বলি, তার কথা কজন মনে রেখেছে জানি না, বীণা দাশগুপ্ত। দাশগুপ্তা বলতেন, যাত্রার সম্রাজ্ঞী ছিলেন। বীণাদি কে নিয়ে একটা অনুষ্ঠান প্রদ্যোৎ সমাদ্দার একটা অন্তাক্ষরী, সেইটাতে অনেকে মানুষ আসতেন। একবার হলো যাত্রার নটিদের নিয়ে হবে, তো সেই প্রথম আমার বীণাদির সঙ্গে দেখা হলো, আলাপ হলো। তারপর যতবার উনি যাত্রা করতে এসেছেন, যাত্রার রেকর্ডিং করতে এসেছেন, এমনিও এসেছেন কোনো অনুষ্ঠানে, ততবার আমাকে আগে ফোন করে, তখন তো শুধু ল্যান্ডলাইন, ফোন করে বলতেন আজকে আমার আছে, তুমি কিন্তু থেকো, এসো। তো আমাকে খুবই স্নেহ করতেন। এমনকি একটু ব্যক্তিগত কথা বলছি, আমার যখন ছোট পুত্রকে আমি ক্যারি করছি সেই সময় আমার জন্য খাবার আনতেন। তো তারপরে বীণাদিকে নিয়ে একটা আজকের রান্না প্রোগ্রাম করতাম, পরে সেটা আবার বড় বাড়িতে দূরদর্শন ভবনে বলছি। আজকের রান্না অনেককে নিয়ে করেছি, শানু লাহিড়িকে নিয়ে করেছি। সেরকম বীণা দাশগুপ্তকে নিয়ে যেদিন করার কথা, রেকর্ডিংটা করতে যাব, অপর্ণা তখন ওইটা করতো, অপর্ণা ব্যানার্জি বলেছেন যে, ফোনে কথা হয়েছে, বলেছেন যে আমার একটা যাত্রা আছে, সেটা করে আমি বাড়ি আসবো একটু, তাই জন্য তোমরা বিকেলের দিকে শুটটা করতে এসো, কারণ আমি একটু সকালটা ঘুমিয়ে নেব। তো ঠিক আছে, সেইভাবেই কথা হয়েছে। তারপরে সকালবেলা কাগজ খুলে দেখি যে অ্যাক্সিডেন্টে বীণাদি মারা গেছেন। চৈতালিদির আরো অনেক কথা নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে, কথা দিলাম। দূরদর্শন এলো কলকাতায় 1975। সেই সময় আমরা একেবারেই 20-র শুরুর দিকে বয়স, 20-র কোঠার শুরুর দিকে বয়স। দূরদর্শন আসছে যে সেই খবর তো ছিল না, তখন আমি স্টুডেন্ট, এমএ পড়ি। আমি আকাশবাণী কলকাতায় রবীন্দ্রসঙ্গীতের আর্টিস্ট ছিলাম, গান করতাম। তো একদিন এরকম আমি যাচ্ছি, রেকর্ডিং আছে, আকাশবাণী ভবনে যাচ্ছি, তখন আমার ননদও আমার সঙ্গে ছিলেন, তিনিও গান করতেন, কৃষ্ণা গুহ ঠাকুরদা, ঋতু গুহর ছোট বোন। তো ওর ডাক নাম টুনটুনি, আমি টুনটুনিদি বলে রাখতাম। টুনটুনিদি বলে, জানিস তো দূরদর্শন টিভি আসছে কলকাতায়, ওখানেও তো অনেক অনুষ্ঠান হবে, ওখানেও নিশ্চয়ই গান টানের অনুষ্ঠান হবে, তুই খবর পেয়েছিস? আমি বললাম, না তো, তাই বুঝি, কি হবে ওখানে? তো বললো ওই সমস্ত গান টান হবে, শুনলাম আর কি। তো যাই হোক, তারপরে আর সেটা নিয়ে খোটা যে ভেবেছিলাম তা নয়, রেডিও প্রোগ্রামের রেকর্ডিং করলাম, বাড়ি চলে এলাম, ইউনিভার্সিটি যাই। এবার ইউনিভার্সিটিতে আমাদের ক্লাসে একটি ছেলে পড়তো, ইন্দ্রজিৎ লাহিড়ী। সে তখন দূরদর্শনের চাকরি জয়েন করেছে। সেই চাকরি কিন্তু 75-এর আগে, 74-এ সে জয়েন করেছে। তখন ঠিক হয়েছিল যে আগে দূরদর্শন টেলিকাস্ট শুরু করার আগে 100 ঘন্টার প্রোগ্রাম রেকর্ড করা হবে। তখন ইন্দ্রজিৎ আমাদের বললো, ও তখন আমাদের সঙ্গে এমএও পড়ে, ইন্দ্রজিৎ বলে, একদিন আয়, আমাদের সাংঘাতিক চলছে, আমাদের কর্মযোগ্য, দেখতে আসবি না একদিন? তো সেই সবাই মিলে আমরা দূরদর্শন দেখতে গেলাম কি কাজ হচ্ছে। দেখে টেকে তো খুব ইমপ্রেসড। তারপরে যা হয় ওই বয়সে সব দেখা টাকা হয়ে গেছে। তারপরে এতে বসে, ক্যান্টিনে বসে কফি টফি খাওয়া হলো, টেবিল বাজিয়ে গান হলো, অনেক কিছু হলো। তারপর যখন সবাই বাড়ি চলে যাবে, এবার উঠবো আর কি, তখন আমাকে আস্তে করে ইন্দ্রজিৎ এসে বললো, শোন তুই একটু থেকে যা, তোর তাড়া আছে? আমি বললাম, হ্যাঁ বাড়িতে যেতে হবে। তো বলে, একটু 5 মিনিট থেকে যা। কেন রে? তো বলে, বলছি, দাঁড়া না। তো বললে, অন্যরা সব চলে গেল, আমি থেকে গেলাম। এবার ইন্দ্রজিৎ আমাকে বললো, তুই আমার সাথে আয়। আমি কোথায়? আয় না। বলে আমাকে নিয়ে গেল ডিরেক্টরের ঘরে। আমাদের প্রথম ডিরেক্টর ছিলেন মীরা মজুমদার। তার মতন ডিরেক্টর, অনেক ভালো ভালো ডিরেক্টর এসেছেন, বেশিরভাগই আমার যতদিন আমি চাকরি করেছি খুব ভালো ভালো ডিরেক্টর পেয়েছি, কিন্তু কোনোদিন ভুলবো না মীরাদিকে। মীরা মজুমদার ব্রাহ্মিকা মহিলা, দিল্লি থেকে এসেছিলেন। যেমনি তার ব্যক্তিত্ব, তেমনি তিনি মাতৃসমা, অসম্ভব পলিশড, শিক্ষিতা, ভেরি স্মার্ট, যত রকম ভালো গুণ হতে পারে সমস্ত। মীরাদির ঘরে গেলাম, তো মীরাদি আমাকে বললেন, তুমি কি করো? তখন আমি বললাম, পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আমি এমএ পড়ছি। ও আচ্ছা, তুমি এমএ পড়ছো, তুমি আমাদের এখানে চলে এসো কাজ করতে। আমি তো সেটা শুনে বললাম যে, কাজ করতে? না না, আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে কাজ করতে দেবে না, চাকরি করতে দেবে না। শ্বশুরবাড়ি, তোমার কি বিয়ে হয়ে গেছে? বলে উনি আমার একটু আমার মাথার দিকে, শীতের দিকে তাকালেন।
ও তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তো অনেক ছোট মেয়ে, তোমার বিয়ে হয়ে গেছে? আমি যে হ্যাঁ, আমার একটা ছোট বাচ্চাও আছে। ও তাই নাকি, তোমাকে দেখে তো মনে হয় না। তা তুমি এসো না আমাদের এখানে, এসো, এখানে তো নতুন নতুন কাজ শুরু হবে, সব দেখো সব ইয়াং ছেলেমেয়েরা কাজ করছে, নতুন করে কলকাতায় দূরদর্শন আসছে, একটা ল্যান্ডমার্ক জিনিস হতে চলেছে, চলে এসো। তখন আমি খুবই আমতা আমতা করে একটু চোখ নিচু করে বললাম যে আমাকে বাড়ি থেকে, আমাদের অসুবিধা আছে, আমি বোধহয় চাকরিটা করতে পারবো না। তখন উনি বললেন যে না না, রোজ তো তোমায় চাকরি করতে আসতে হবে না, মাঝে মাঝে তুমি আসবে, আর তোমাকে আজকেই আমায় হ্যাঁ না কিছু বলতে হবে না, তুমি বাড়ি যাও, স্লিপ ওভার ইট, থিঙ্ক ওভার ইট, তারপরে তুমি আমাকে 7-8 দিন পরে জানিও, কিন্তু তোমার ভালো লাগবে এখানে এসে কাজ করে। তখন আমি বললাম লাস্ট স্ট্র, আমি না এই সমস্ত কাজ আমি কোনোদিন করিনি, আমি গান করি, আমি নাচি, শান্তিনিকেতনের ছাত্রী আমি, কিন্তু এই ধরনের কাজ তো আমি কোনোদিন করিনি। তখন উনি বলে না, তাতে কি হয়েছে, যারা এখন কাজ শিখছে তারাও কেউ কোনোদিন এই কাজটা করেনি, এটা তো নতুন মিডিয়াম একটা, সবাই শিখছে, তুমিও কাজ করতে করতে শিখে যাবে। খুব অদ্ভুত একটা সাহস দিলেন, যেন ওনার কথার মধ্যে একটা ভীষণ ওই জিনিসটা ছিল। এবারে আমার শ্বশুরমশাই তো কোনো মতেই রাজি হবেন না যে বাড়ির বউ চাকরি করবে, কিন্তু আমার মাথায় ততক্ষণ মোটামুটি এটা ঠিক হয়েছে, আমি চাকরি করব কি করব না আমি জানি না, আপাতত আই উইল গিভ ইট এ শট, চেষ্টা করে দেখব। তারপরে এতে চুপ করে আছি। 2 দিনের মধ্যেই পঙ্কজদা ডেকে পাঠালেন যে তুমি একবার এসো তো, তোমার সাথে কথা আছে দূরদর্শন কেন্দ্রে, এসো। তো গেলাম রাধা ফিল্ম স্টুডিও। তখন পঙ্কজদা বললেন যে তুমি একটা ইন্টারভিউ করতে হবে তোমার একজনকে। তো ইন্টারভিউ মানে, না তুমি প্রশ্ন করবে, তিনি তার মতন উত্তর দেবেন, এইসবের সঙ্গে তখন তো আমরা দেখিনি না, মানে ইন্টারভিউ করা, অ্যাঙ্কারিং করা, এই সব শব্দ কথাগুলো আমাদের কাছে তখন জার্গনস, নতুন নতুন শব্দ, এগুলো জানি না এগুলোর মানে কি। তখন আমি বললাম যে কি, কাকে ইন্টারভিউ করতে হবে, কি নিয়ে ইন্টারভিউ করতে হবে? তখন উনি বললেন যে শাওলি মিত্রকে ইন্টারভিউ করবেন। সেই বছরটা ছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ উইমেন। তখন আমি বললাম যে শাওলি মিত্র, বাবা আমি তো নাটক সম্বন্ধে কোনো পড়াশোনা আমার নেই, আমার তো সাবজেক্ট ইংরেজি, কিন্তু শাওলি মিত্রকে ইন্টারভিউ করার জন্য আমাকে যতটা যা জানতে হবে সেগুলো তো আমি কিচ্ছু জানি না পঙ্কজদা, আমার দ্বারা আমি এটা পারবো না। তো উনি বললেন তুমি আগের থেকেই পারবো না ভাবছো কেন, তুমি শাওলির কাছে যাও, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, ওকে আমি বলে দেবো, শাওলি খুব ভালো মেয়ে, ও তোমাকে গাইড করে দেবে কিভাবে কি করতে হবে। তখন আমি খুব দুরুবক্ষে গেলাম শাওলিদির বাড়িতে, এবং শাওলিদি আমাকে পাশে বসিয়ে যেন কতদিনের চেনা মায়ের পেটের বোন এরকম করে অনেক গল্প করলেন, তার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাটা, কিভাবে নাটক, কিভাবে মা বাবা রিহার্সালে যেতেন, তখন শাওলিদিকে সঙ্গে নিয়ে যেতেন, ছোটবেলায় অনেক ভুগেছেন, অনেক মানে পুরো গল্পের ছলে জীবনটা বলে গেলেন। এবং আমি মানে মন্ত্রমুগ্ধ হয়ে, এত মানুষ যখন সুন্দর করে কথা বলে, দিস ইজ হোয়াট ইজ কমিউনিকেশন। হ্যাঁ, সুন্দর করে মানুষ যখন কথা বলতে পারে, সেই ব্যক্তিত্ব যে কোনো মানুষকে টানবে। এই যে আমি সমস্তটা বুঝে গেলাম যে শাওলিদি কি এবং আমায় কি প্রশ্ন করতে হবে। উনি মোটামুটি একটু বলে দিলেন, তুমি আমাকে এটা জিজ্ঞেস করতে পারো, এই জিজ্ঞেস করতে পারো, এই জিজ্ঞেস করতে পারো। খুব সাবলীল ভাবে ওই রেকর্ডিংটা হয়ে গেল। এই যে হলো, এইটা ওয়াজ মাই ফার্স্ট স্টেপিং স্টোন, এবং একটা মনের মধ্যে একটা বিশ্বাস হলো, হ্যাঁ আমি বোধহয় পারবো, চেষ্টা করলে পারবো। এটা আমি সাংঘাতিক পেরেছি মনে হয়নি, কিন্তু মনে হয়েছিল যে দিস ওয়াজ মাই ক্লাস 1, আমি পারবো। এরপরে একটু একটু করে দূরদর্শনে যাওয়া শুরু হলো, এবং তখন তো এটা তো মানে পাকা রেগুলার চাকরি নয়, যেদিন যেদিন আমার অ্যানাউন্সমেন্ট থাকতো সেদিন আমাকে ডাকা হতো, গিয়ে একটা ছোট্ট, তখন ট্রান্সমিশনের সময়টা খুব অল্প, সেইটাটুকু করে চলে আসতাম। তখন নতুন শিখছি কিরম করে অ্যানাউন্সমেন্ট লিখতে হয়, পঙ্কজদা শেখাচ্ছেন, মিস্টার বড়ুয়া ছিলেন, মিস্টার বড়ুয়া শেখাতেন, তারপরে বিভাসদার কাছে শিখেছি, বিভাস বোস, বিভাস চক্রবর্তী পরে অনেকের কাছে শিখেছি। তো যাই হোক, এরকম করতে করতে আস্তে আস্তে কাজ করতে করতে কাজ শিখতে শুরু করলাম। এবং তখন দূরদর্শন একটা ছোট্ট পরিধির মধ্যে, রাধা ফিল্ম স্টুডিও তখন একটা ছোট জায়গা, আমাদের মানুষজনও কম, ট্রান্সমিশন টাইমও কম, ওইটুকু একটা পরিবারের মধ্যে ওটা মনে হতো অনেকটা ইউনিভার্সিটিতে গেছি, ইউনিভার্সিটি লাইফের মতন, কিংবা একটা খুব বড় যৌথ পরিবারের মধ্যে আমরা থাকি, সেরকম একটা ব্যাপার ছিল। অনেক বড় হয়ে গেছি, তখন আমরা অনুষ্ঠান তৈরি করি, তারপরে যারা নতুন আসছে তাদের অনেক সময় শেখানোর দায়িত্ব থাকে, নতুন নতুন অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা থাকে, নানান রকম কাজের পরিধিটা অনেক বেড়ে গেল। এমনি করতে করতে 40 বছর দূরদর্শনে কাটিয়ে দিলাম, চোখের পলকে 40টা বছর
আমার ক্ষেত্রে 39 বছর, চোখের পলকে এই সময়টা বেরিয়ে গেছে। কিন্তু এই সময়টাতে যা শিখেছি এবং যে মানুষটা গড়ে উঠেছি, ভালো কি মন্দ আমি জানি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দর্শকের ঘরে ঘরে পৌঁছানো। এখনো যখন বাইরে যাই কোথাও, সে পৃথিবীর যে কোনো জায়গাতেই যাই, বাঙালি তো সব জায়গায় আছে, এবং যখন দু হাত বাড়িয়ে কেউ আসেন, এগিয়ে আসেন, এসে বলেন যে না, আর আমি ভাবছি আমি তো চিনি না, ইনি আমাকে দেখে হাসছেন, আমি কি হাসবো, মানে আমি কি কথা বলবো, আমি তো একদম এনাকে দেখেছি বলে মনেই করতে পারছি না। তখন তারা বলেন না না, আপনার কোনো দোষ নেই, আপনি আমাদের চেনেন না, আপনি আমাকে চেনেন না, আমরা তো আপনাকে দেখতে দেখতে বড় হয়েছি। তো এইটা হচ্ছে আমি তাই বলি সকলকে যে আমি হচ্ছি সকলের ছোটবেলা, দূরদর্শনের ছোটবেলা, তার সঙ্গে মানুষ রিলেট করেন আমাদের ছোটবেলা। আজকে আমি আমার কথাই বলছি, এখন আমি যে মানুষটা তৈরি হয়েছি, ভালোয় মন্দয়ে, পাড়ায় না পাড়ায়, সেই পুরো মানুষটা তৈরি হওয়ার পেছনে অনেকখানি দূরদর্শনের। যারা ডিডি বাংলায় এখনো কাজ করছেন, যারা অবসর নিয়েছেন এবং যারা ভবিষ্যতে কাজ করবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।